আমার আপুর নামটা বলে নেই। আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া। এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা। আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। 2013 সালের কথা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। 2012 সালের নভেম্বর মাসে আমরা বাসা চেঞ্জ করি। ওই বাসাটা 4 তলা, আমরা দোতলায় উঠি। আমাদের বাসার নিচের তলায় থাকতেন যারা, তাদের খুব অল্প দিনেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। সম্পর্কটা আরো ভালো হওয়ার কারণ হচ্ছে সেই বাসায় আমার সমবয়সী একটি মেয়ে ছিল। ওর নাম নিশি, সেও ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তাই আমাদের ভাবটা জমে উঠেছিল। আমরা বিকেলে প্রায়ই ছাদে উঠে গল্প করতাম। দেখতে দেখতে আমাদের এক্সাম চলে এলো। তখন আর আগের মতো নিয়মিত ছাদে যাওয়া হতো না। পরীক্ষা শেষ হলো, আমি আর নিশি আবার আগের মতো আড্ডা দেওয়ার জন্য ছাদে চলে যেতাম। একদিন গল্প করতে করতে ভূত নিয়ে আমাদের গল্পের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। ও আমাকে বলল, তুমি জিন বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ করি। কখন তাদের দেখেছ? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশি তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি নিজেই দেখেছ। নিশি বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, আচ্ছা বলো। তখন মাগরিবের আজান দিয়ে দেয়। নিশি বলে, তুমি আমাদের বাসায় 1 ঘন্টা পরে এসো, তোমাকে আমি কিছু বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল আসি। নিশি বলল, না আজই। আমার কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা আসবো। ওর বাসায় এই প্রথমবার গেলাম। ও সোজা ওর রুমে আমাকে নিয়ে গেল। ছোট্ট একটা রুম, খুব গুছানো। ও আমাকে বসতে বলল। 5-10 মিনিট কথা বলার পর খেয়াল করলাম যতবারই ও আমাকে কিছু বলতে চাচ্ছে দেখি আন্টি মুখে দিচ্ছে। আমার যতদূর মনে হলো যে আন্টি নিশিকে কারো সাথে মন খুলে কথা বলতে দেন না, কিংবা আন্টির লুকিয়ে কথা শোনার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, আমি পাত্তা দিলাম না। কথা বলতে বলতে হঠাৎ আমার খুব পানির পিপাসা পেল। ও পানি আনতে অন্য রুমে গেল। এইবার চোখ পড়ল ওর টেবিলের ওপর। দেখলাম একটা পানি ভর্তি বড় বোতল রাখা আছে। আমি বোতলটার মুখ খুলে পানি খেতে যাব, তখনই ওর মা রুমে এসে বলল, ওটা নিশির পানি পড়া বোতল, ওটা ধরো না। উনি হঠাৎ রুমে চলে আসায় চমকে গিয়ে বোতলটা আমার হাত থেকে পড়ে গেল। নিশি এসে বলল, কিছু হবে না, আমি দেখছি। মনে হলো আন্টি আমার উপর রেগে গেলেন। এইবার দরজা লাগিয়ে নিশি আমার পাশে বসলো। আমি বললাম, এই পানি পড়া কিসের জন্য? ও একটু ভেবে বলল, আমার কথা ছাড়ো, বলবো সব। আচ্ছা, তুমি কি রোজ সকালে দড়িতে লাফ দাও? আমি বললাম, হ্যাঁ মাঝে মাঝে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলে, আর দড়ি লাফ দিও না প্লিজ। আমি জিজ্ঞেস করলাম, তোমার ঘুমের অসুবিধা হয়? তাহলে আমি বিকেলে দড়িতে লাফ দেব। ও মাথা নাড়িয়ে বলে, তোমাকে আমি মানা করছি, তুমি কোনো দিনও দড়িতে লাফ দিও না। এইবার আমি সত্যি সত্যি মনে মনে রেগে যাচ্ছি, কিন্তু প্রকাশ করছি না। এমন ভাবে বলছে যেন আমার বাসায় দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই। আমি দড়িতে লাফ দিলে ওর কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি, দেখো কেন নিষেধ করছো যদি কোনো সমস্যা না থাকে? ও আমাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সমস্যা হবে, কষ্ট হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাফিয়া, আমি তোমার ভালো চাই। এইবার আমি রেগে গিয়ে ওর হাতটা সরিয়ে বললাম, হয় নিষেধ করার কারণটা বলো, আর না হলে আমাকে মানা করো না। আমি বাসায় গেলাম। পেছন থেকে অবশ্য ও কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দেইনি। রাতে খুব খারাপ লাগছিল। ওর সাথে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি আমার। ভেবেছি কাল ছাদে দেখা হলে সরি বলে দেব, কিন্তু ওকে আর আমি পরের দিন ছাদে পাইনি। তাই সোজা তার বাসায় গেলাম। দেখি বাসায় 7 তলায় তালা মারা। মার কাছে শুনতে পাই ওরা গ্রামের বাড়ি গিয়েছে। ভাবলাম তাহলে পরে দেখা করে নিব। এদিকে আবার শুরু করলাম দড়িতে লাফ দেয়া। ভাবলাম ওরা বাসায় নাই, ওদের আর সমস্যা হবে না, ইচ্ছে মতো দড়িতে লাফ দিতাম। হঠাৎ খেয়াল করি আমার কোমরে ব্যথা অনুভব করছি, তাও দড়িতে লাফ দিলাম। ভাবলাম একদিন এক্সারসাইজ না করলে আমার শরীর আরো ব্যথা করবে, কিন্তু না, ব্যথা আমার মোটেও কমছে না। এই ব্যথা যেন যন্ত্রণায় পরিণত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে প্যারাসিটামল খেতে লাগলাম, না তাও কমছে না। এমন দিন গেল আমি একদিনে 4-5টা প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু ব্যথা কমছে না। মা ইদানিং খেয়াল করছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো ছোটাছুটি করতে পারছি না, কেমন যেন নিস্তেজ ভাব। ব্যথা সহ্য করতে না পেরে মার সামনে একদিন কেঁদেই দেই। মা বলে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, ধৈর্য ধরো, রাতটা পার করো কোনো রকম, আমি সকালে উঠে যাব। একই
দেখি আমার গায়ে জ্বর, ব্যথার সীমা পরিসীমা যেন বাঁধ ভেঙে ফেলছে। এত যন্ত্রণা আমার আগে হয়নি। আমি একা শুয়ে থেকে আর উঠে বসতে পারছি না। মাকে ডাকলাম। মা এসে আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। আমাকে মা বসতে সাহায্য করলেন। বিশ্বাস করেন, এত যন্ত্রণা আমার আগে কখনো হয়নি। মনে হচ্ছিল আমার কোমরের হাড় ভেঙে গিয়েছে। ব্যথায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। টানা 30 মিনিট পর আমি উঠে বসি। মাকে বলি, আমার গলা শুকিয়ে গিয়েছে, আমাকে পানি খাওয়াও। আমি টানা 3 গ্লাস পানি খেয়েছিলাম। আসলে আমার গলা না, আমার যেন আত্মাটাই শুকিয়ে গিয়েছিল। সকাল পেরিয়ে দুপুর হলো। এই ব্যথায় যেন আরো এক নতুন মাত্রা যোগ হলো। যেমনটা আমাদের ঘুমের সময় পায়ের মাসেলের রগে টান পড়লে হয়, ঠিক তেমন। আর সহ্য করতে পারছি না, কিছুক্ষণ পরপরই রগের টান। এদিকে মা তো অস্থির। আমার মামা অর্থোপেডিক্সের ডাক্তার। মা এবার মামাকে কল দিয়ে বিস্তারিত বললেন। মামা এক্স-রে করে দেখেন, আমার হাড়ে ফ্র্যাকচার হয়নি। তবে এত যন্ত্রণা কিসের? মামা বুঝতে পারছেন না। মামার দেওয়া ওষুধে ব্যথা কমছে না। যতক্ষণ ওষুধের পাওয়ার থাকে ততক্ষণ ব্যথা থাকে না। এটা তো আমার চিন্তার বিষয়। এদিকে দিনে দিনে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিছানায় বসেই খাওয়া, ঘুম আর ঘরের ভেতরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। সবটা আমার মা একা করেছিলেন। মা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস, তাই মাকে সারাদিন কাছে পেতাম না। তখন আরো বেশি মনে হতে লাগলো আমি একা, আর মা ছাড়া আমি একদম চলতে পারবো না। আমার পৃথিবী যেন ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগলো। ফেসবুকে দেখি সব ফ্রেন্ডরা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যেত। মনে হতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন আমাকে ভুলে যাচ্ছে। কেমন একটা একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। 20 দিন পরেও যখন আমার সুস্থতার কোনো আলামত পাচ্ছিলাম না, তখন মামার পরামর্শে অন্য এক ডাক্তারের কাছে যাই। উনি আমাকে এমআরআই করতে দেন। আমি তো হাঁটতেই পারি না, তাই আমাকে হুইল চেয়ারে করে এমআরআই করানো হয়। হুইল চেয়ারে বসে মনে হচ্ছিল, এটাই যদি আমার লাইফ হয় তাহলে কি হবে? আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি বেঁচে থেকেও মরে যাব। যাক, ডাক্তার আমাকে ওষুধ দিলেন। উনি বললেন ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস হয়নি, তাই কেঁদে দিলাম ডাক্তারের সামনেই। মা রোজ নামাজ পড়ে কাঁদতেন আমার অসুস্থতার জন্য। আমিও পাশের রুমে মায়ের কান্না শুনে কাঁদতাম। দিনগুলো খুব কষ্টে কাটতে লাগলো। কিছুদিন পরের কথা বলি। আমি ঘরে একা, হঠাৎ কান্নার শব্দ পেয়ে ঘুম ভাঙে। কান্নাটা একটা বাচ্চার কান্না মনে হলো। বাচ্চাটা এমন ভাবে কাঁদছে যেন আরেকটু বেশি কাঁদলে ওর গলা দিয়ে বমি হয়ে যাবে। মাকে এত ডাকলাম, মা আসলো না। আমি একা একা শুয়ে উঠে বসার চেষ্টা করলাম। এত কষ্ট হচ্ছে, তাও যেন উঠে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানছি না। কতক্ষণ পর বসতে পেরেছিলাম বলতে পারবো না। এখন তো দাঁড়াবার পালা। সাহস করে ওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করি। মনে হচ্ছিল কোমরের রগগুলো টানছে। টনটন ব্যথা, কি যন্ত্রণা, যেন রগগুলো ছিঁড়েই যাবে। শুনতে পেলাম বাচ্চাটার কান্নার সাথে সাথে কাশি হচ্ছে। বুঝলাম ওকে শান্ত করতে না পারলে খারাপ কিছু হবে। কিভাবে যেন চেষ্টা করে দাঁড়িয়ে গেলাম। এখন হাঁটবো কিভাবে? আমার গলা শুকিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখলাম বালিশের কাছে আমার পানির বোতল। এখন নিতে গেলে যদি আর দাঁড়াতে না পারি, এই ভেবে পানি খাইনি। এখন যেন বাচ্চাটা ঘন ঘন কাশতে লাগলো, আর যেন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনে মনে আমি আল্লাহর নাম নিচ্ছিলাম, আমাকে একটু শক্তি দাও আল্লাহ, মাসুম বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। একটু একটু করে আমি পাশের রুমে হেঁটে যেতে চেষ্টা করি। ওয়াল ধরে ধরে এক পা করে এগোতে থাকি। জানি না কতক্ষণ লেগেছিল। গিয়ে দেখি একটা সুন্দর বাচ্চা, মুখটা এত মায়া, 8-9 মাস বয়স হবে। বললাম, এই দেখো আমি এসে গিয়েছি, কেঁদো না, আমার কাছে আসো। আসো বলছি, দেখলাম ও এলো না। তাই আমি ওখানে দাঁড়িয়েই তার কান্না থামানোর চেষ্টা করছি, তাকে হাসানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কান্নাটা থেমে গেল। ও খুশি হয়ে যেন আমাকে দেখে। আমি ভেঙচি কেটে তাকে আরো হাসাচ্ছি। কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ। হঠাৎ আমার মা আমাকে ডাক দেয়। আমি মায়ের ডাকে সাড়া দিয়ে চোখ খুলে বুঝতে পারি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। সেই দিন সকালে আমি নিজে উঠে বসার চেষ্টা করি। ভাবলাম স্বপ্নে তো ঠিক উঠতে পেরেছিলাম, তাই চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও একা শুয়ে থেকে উঠে বসতে পারিনি। মুচকে এসে মনে মনে বললাম, স্বপ্ন তো স্বপ্নই। সাফিয়া, তোমার জীবন 4 দেয়ালে বন্দী। এরপর থেকে প্রায়ই যেন বাচ্চাটাকে আমি স্বপ্নে দেখতে শুরু করি। স্বপ্নে ওর সাথে গল্প করি, খেলি, কিন্তু কখনোই তাকে স্পর্শ করিনি। যেন নির্দিষ্ট দূরত্ব আমাদের মাঝে। আমি চাই ওকে আদর করতে, কোলে নিতে, কিন্তু ওকে ধরতে পারি না। তবে একদিন স্বপ্নে
একটু অন্যরকম কিছু দেখি। বাচ্চাটার হাসির শব্দে আমার ঘুম ভাঙে। তাকে একবার দেখবো বলে আমি পাশের রুমে ছুটে যাই। বিশ্বাস করেন, ওর কাছে যাওয়ার পর আমাকে এই অসহ্য ব্যথা সহ্য করে যেতে হয়। তাও তাকে একবার দেখার ইচ্ছেতে আমি পাগলের মতো সেদিকে ধাবিত হই। তখন স্বপ্ন না বাস্তব আমি বুঝি না, আমার কাছে সবকিছুই সত্যি মনে হয়। এবার দেখি বাচ্চাটি খাটের উপরে বসে হাসছে আর খেলছে, আর লক্ষ্য করে দেখি ওর পাশে কেউ নামাজ পড়ছে। বাচ্চাটা এত খুশি আমাকে দেখে কি বলবো, যেন ও আমাকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে আসতে চাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা যেন খাটের খুব কিনারায় চলে এসেছে, আর একটু এগোলেই পড়ে যাবে, মাথা ফাটবে। এ দেখে আমি পাশে যে নামাজ পড়ছে তাকে বলছি, এই যে বাচ্চাটাকে ধরেন, ও পড়ে যাবে। মনে হলো উনি নামাজের ধ্যানে শুনতেই পাননি আমার কথা, আমি যে ডাকছি। বুঝলাম বাচ্চাটি যখন এগোবে তখনই এক দৌড়ে ওকে ধরতে যাই। নামাজে বসা মহিলাটি মনে হলো চমকে গেলেন। ওকে ধরতে পেরেছি, কি শান্তি লাগলো আমার। সেদিন ফজরের আজান শুনে ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙলে মনে মনে ভাবি, বাচ্চাটা ব্যথা পেত আমি না ধরলে। আমি হেসে বলি, যাক, এটা তো স্বপ্ন ছিল। আজ অন্যদিনের তুলনায় অনুভব করলাম ব্যথাটা কম। মনে হচ্ছে একটু চেষ্টা করলে আজ শোয়া থেকে উঠে বসতে পারবো। সত্যি সত্যি তাই হলো। ধীরে ধীরে ব্যথাটি কমতে লাগলো। 3-4 দিনের মধ্যে আমি একা একা বসতে পারি, সাথে একটু চেষ্টা করে দাঁড়াতেও পারি। সবই আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আমি দোয়া করি আমার চরম শত্রুরও যেমন এমন কষ্ট না হয়। কিছুদিন পর আমাকে দেখতে নিশি এলো। আমি ওকে দেখে খুব খুশি হলাম। অনেক দিন পর এসেছে। আমি বললাম, আমি যে অসুস্থ তুমি শোনোনি? আসোনি কেন? ওই দিন একটু রেগে গিয়েছিলাম বলে তুমি রাগ করে আমাকে দেখতে আসোনি? জানো আমি তোমার কথা কত মনে করেছি, কত একা লাগতো আমার। ও আমাকে বলেছিলাম না, দড়ি লাফ দিও না, দেখছো কেমন অসুস্থ হলে। আমি বললাম, আল্লাহর রহমতে আমি এখন একা বসতে পারি, নিজে নিজে দাঁড়াতেও পারি। ও হেসে বলল, তুমি হাঁটতেও পারবে, দৌড়াতেও পারবে। তুমি দৌড়িয়ে যেভাবে বাচ্চাটিকে বাঁচিয়েছ, তার কান্না থামিয়েছ। আমি হেসে বলি, আর বলো না, কি মিষ্টি করে হাসে ওই বাচ্চাটা। নিশি চলে যাচ্ছে। মনে হলো খুব তাড়া। আমি বললাম, বসো, কিছু খেয়ে নাও, মাকে ডাকি। নিশি বলল, মা ছাদে গিয়েছেন, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। এবার যাই সাফিয়া, আর চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নিশি চলে যাচ্ছে। কয়েকবার তার নাম ধরে ডাকলাম। একটু পর মনে হলো, সে কি, ও আমার স্বপ্নের কথা কিভাবে জানলো, যেটা আমি মাকেও শেয়ার করিনি। নিশি, নিশি একটু দাঁড়াও। কয়েকবার নাম ধরে ডাকলাম, সাড়া দিল না। মনে হলো ও ততক্ষণে বাসায় চলে গেছে। ভাবলাম পরে ওর কাছ থেকে জেনে নেব স্বপ্নের কথা কিভাবে জানলো। কি আশ্চর্য! ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম, যেন দ্বিতীয়বারের মতো নতুন করে বাচ্চাদের মতো হাঁটতে শিখলাম। খেয়াল করলাম স্বপ্নে বাচ্চাটিকে আর দেখি না। 5 মাস লেগেছিল সুস্থ হতে। কিভাবে যে দিন চলে গিয়েছিল আল্লাহই জানেন। মনে মনে ভাবলাম আজ নিশির বাসায় যাব। বিকেলে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি ওর মা বাসায়। বললাম, আন্টি নিশি কোথায়? ওকে একটু ডেকে দেন না। আন্টি এমন ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না নিশি 3 মাস আগে বাসা থেকে পালিয়ে গিয়েছে, ও বিয়ে করেছে। আমি অবাক হলাম। 3 মাস আগে? তার মানে আমি তো 10-12 দিন আগে ওর সাথে কথা বলেছি। কি বলেন আন্টি, বিশ্বাস হচ্ছে না। তখন উনি নিশির কথা আমাকে কিছু বললেন। আমার প্রশ্ন হলো, সেই দিন তাহলে আমি কার সাথে কথা বলেছিলাম? সেই দিন কে আমার পাশে ছিল? সব যেন এলোমেলো লাগলো। মনে মনে ভাবলাম, ওর সাথে যদি আবার কোনোদিন দেখা হয় তাহলে ওকে জিজ্ঞেস করব, ও কেন আমাকে দড়িতে লাফ দিতে মানা করেছিল। আমি যে অসুস্থ হব সেটা কিভাবে জানতো? আমার স্বপ্নের কথা কিভাবে জানলো? কিভাবে আমার বাসায় এসেছিল? অনেক অনেক প্রশ্ন জমে আছে। তবে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা সবচেয়ে বেশি সুযোগ দেবো। আজকে কোনো SMS বা মেসেজ কিছুই পড়বো না, তবে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের লিখতে চান চলে যান ভূতfm@radiofurti.fm। যদি আমাদেরকে আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে, তাহলে চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এছাড়া টুইটারে চলে যেতে পারেন twitter.com/Russell_Bhuth FM। আপনারা ইচ্ছা করলে সেখানে যে ঘুরে আসতে পারেন এবং লিখতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। আমাদের এই ভূত এফএমের বার্থডে প্লাস ঈদ সব কিছু মিলিয়ে যখন একটি স্পেশাল এপিসোড করার সিদ্ধান্ত নিলাম, তখন আমন্ত্রণ না জানিয়ে পারিনি আপনাদের সবার পছন্দের মানুষ, খুবই পছন্দের মানুষ আহমেদ বাবু ভাই।
আর এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে। ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই, আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার অ্যান্ড এভরিথিং, লাইক ক্লাইমেটটাও একটু ডিফারেন্ট এবং আশেপাশের সব কিছু। যাই হোক, এই ঘটনাটা আমি বলি। তো সেই শহরে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার নাম, ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ছদ্মনাম ইউজ করেছে, বলছে ওনার নাম ক্যাথরিন ধরুন। আচ্ছা আচ্ছা। তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল। তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক, আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিকের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই। ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিক ইজ ব্ল্যাক ইটসেলফ, যদি ট্রু ম্যাজিক হয়ে থাকে। ইফ ইট ইজ নট এ ট্রিক, ম্যাজিক হয় ম্যাজিক অ্যান্ড ট্রিক। তো ম্যাজিক কিন্তু সব আমরা যেটা দেখি টিভিতে দেখি বা আমরা অ্যামিউজমেন্টের জন্য। জি। সো ম্যাজিক মিনস ব্ল্যাক ম্যাজিক, বিকজ দেয়ার ওয়ার টু থিংস। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছিলেন, একটা হচ্ছে বলেছে যে একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে দোয়া, জি। বা একটা হচ্ছে আপনার মুজিজা। দুটা জিনিস, তো দুইটা জিনিস। হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে নবীদের সময় যেটা ছিলেন, প্রফেটদের সময় যেটা ছিল সেটা মুজিজা, আর পরবর্তী ওলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত। জি। তো সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে, ওটার মধ্যে কোনো রকম নেই। আর ম্যাজিক যেটা, সেটা ব্ল্যাক, যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন জি। এই প্রাচীন ব্যাবেলে। যাই হোক, এটা একটু ক্লারিফিকেশন দিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড। তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন, এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন। আচ্ছা। তো একদিন রাতের কথা, ওই মহিলা বাসায় বসে আছেন, তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক। ভদ্রলোক বললে ঠিক হবে না, মানে একজন লোক। লোকটা বেশ উস্কো খুস্কো, মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের। সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে। তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি, যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করান আর কি সেখানে। তো বসার পর লোকটাকে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান। লোকটা বলে যে আমি আমার লাক সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই। তো ভদ্রমহিলা বলেন যে ওকে। উনি ওনার কার্ড সেট বের করেন, যে কার্ড দিয়ে উনি সেটা গোনার পরে উনি কার্ডগুলোকে শাফল করেন। শাফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন, জি, পিক করার জন্য কার্ড। তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে, না ভদ্রলোককে শাফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো না দিকে। তো ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন, তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে। আচ্ছা। স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান। এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে, বা একটা সামথিং আনইউজুয়াল। তো উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক, বাইরে যেটাকে বলে সাইকি, যারা সাইকিক বল রিড করে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তো তাদের বিরুদ্ধে এই ধরনের ভিশন আসতো আর কি। তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ, কোনো ধরনের মানে চোর ডাকাত, রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট, ক্রিমিনাল কিনা। তো এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন। পরের মুহূর্তে উনি বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট। তো ভদ্রলোক শাফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে 8টা কার্ড পিক করে বেছে নেন। তো হাসিব আমাকে কার্ডগুলোর নাম বলেছিল, বাট আমি সেটা এখানে উল্লেখ করব না, ঠিক আছে। তো 8টা কার্ড বেছে নেওয়ার পরে উনি একটা কার্ড করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন। তো কার্ড রিড করতে যেয়ে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন এবং ধনী হয়েছিলেন। পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস, নেশা, জুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান। তো প্রথম এই 7টা কার্ডে বিভিন্ন এইসব বর্ণনা উনি দেন তাকে, দেওয়ার পর বাকি থাকে হচ্ছে লাস্ট কার্ডটা। জি। এই কার্ডটা যখন উনি দেখেন, তখন সে নাকি একটা রিডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সব কিছু শেষ হবে। তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা। জি। এনিওয়েজ, এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই, কারণ এই যেহেতু কাহিনীটা আমি বলছি, এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে বলা উচিত। কার্ড রিডিং বা হোয়াটএভার, এটা দিয়ে কখনোই মানুষের ভবিষ্যৎ বলা যায় না। মানুষ কখনোই কারো ভবিষ্যৎ বলতে পারে না। এটা গেম হিসেবে ইট ইজ কাইন্ড অফ এ গেম। এটা কখনোই সম্ভব না, কারণ এটা সব সিরিয়াসলি যারা করে না তাদেরকেও বলবো, এত সিরিয়াসলি এটা নেয়ার কোনো মানে নাই। আছে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা সিরিয়াস কিছুই না, মানে খেলার মতো। হ্যাঁ, কারো কাছে থেকে ভাগ্য জানতে, মানে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ভাগ্য গণনা জানতে চাওয়াটা হচ্ছে হারাম অ্যাজ এ মুসলিমদের জন্য। এটা আমার জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিলাম, যেটা হারাম। এনিওয়েজ,
কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না। এনিওয়েজ, তো ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সব কিছু শেষ হবে। তো ভদ্রলোক বলে, কি তুমি কার্ডের বলছো না কেন, লাস্ট কার্ডে কি আছে? তো সে বলে, না তুমি এটা না জানলেও চলবে, ইটস ওকে। সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে, নো ইউ হ্যাভ টু টেল মি। তো যখন তাকে অনেক চাপাচাপি করে, ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট কার্ডের ব্যাপারটা ছিল এরকম। তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে, অট্ট হাসি, খুব হাসে, হা হা করে হাসে। হেসে লাস্টে সে বিলাপ বকা শুরু করে, বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয়। সো ভদ্রমহিলা ওইটা বিদায় দেয় এবং সে খুব একটু অড ফিল করে যে কি আসলো, কি বললো এই সেই। তো একটা এরকম সময় যেতে থাকে, বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে।
FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি পড়েছি, খুব ভালো লেখেন উনি, এবং সে সাথে উনি একজন সবচাইতে বড় কথা যেটা সেটা FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হৃদয় ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথ চলা, কাছে আসার উষ্ণতায়, ভালোবাসা আর বিশ্বাসে সবার আস্থা ফ্রেশ। খুশি ছড়াইয়া যাই প্রতি ঘরে ঘরে। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। আর তাই তো আমরা বিশ্বের স্বনামধন্য কান্তারের গবেষণায় বাংলাদেশের মোস্ট চোজেন ফুড ব্র্যান্ড ফ্রেশ। খুশি ছড়াই প্রতি ঘরে।
আমাদের মানে অনেক বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে, এটা আপনারও নিশ্চয়ই অনেক ভালো লাগছে আমাদের এখানে এসে সবার সাথে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। তো আপনার কাছে যে ঘটনা দুটো আছে সেই ঘটনা দুটোর কিছু অংশ আমি শুনেছি, খুবই সুন্দর, খুবই অদ্ভুত, এবং আমার ধারণা যে যারা শুনছেন তাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। তো আফরান ভাই চলুন আমরা শুরু করি। এবং আমি তার আগে একটু ছোট্ট করে জানি, এই যে 9 বছর ভূত এফএম পার করলো, এবার তো ঈদ আর বার্থডে একসঙ্গে পড়ে গেছে, তো কেমন লাগলো আপনার? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ভূত এফএমের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, তারপর ঈদুল আজহার শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই অ্যাম অনার্ড টু প্রেজেন্ট হেয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন, এবং you so সেই much. সাথে যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ, যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। তো সত্যি কথা বলতে ভাই, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন আমরা এখন তা রেখে দরজা, বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত্রে, রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন রাত 1টা-2টা হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা তো খুব অদ্ভুত। এটা খুবই অদ্ভুত, ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন।
উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তোবা উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আই সাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডিগুলো যাতে পচে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচণ্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচণ্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে, তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। কারণ উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন, এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে ওনার কী করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি ওনার শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে, কি ভাই খুব ঠান্ডা লাগছে? তখন উনি চমকে ওঠেন যে, হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে, আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তখন বলবেন, দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একদম স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো বা পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো বা দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনও কবর দিতে পারে নাই, বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন। মানে যখন বাইরে প্রচণ্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে, অনেক সময় দেখা যায় আমরা কথাগুলো মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছেন। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। তো উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করেও চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়ে যান। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি ডোম, যে মেইন যে ডোম, উনি আসেন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি।
কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় চটপটি ছাড়া কিছুই জমে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
রাসেল ভাই, এই ঘটনাটির স্থানটা এটাও একটু সঙ্গত কারণে একটু মানে গোপন রাখতে হচ্ছে এই কারণে যে জায়গাটি আসলে মানে একটু রিনাউন্ড একটা জায়গা, তো মানে আশেপাশে জায়গাটা রিনাউন্ড, এই জন্য এই বিষয়টা একটু সঙ্গত কারণে আমি বলতে চাচ্ছি না এখানে, যদিও কোনো সমস্যা স্থানীয় নেই। লোকরা জানে, জি 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 স্থানীয় লোকরা জানে, কিন্তু আমি হয়তো শুনে অনেকে বুঝতেও বুঝতে পারবে। পারবো, কিন্তু আমি অন এয়ার আসলে এটা বলতে পারছি না ঠিক আর কি। আছে, ঠিক আছে, নো প্রবলেম। রাসেল ভাই, এই ঘটনাটির সময়কাল 2000 সালের ঘটনা, এটা মানে 2000 সাল যেভাবে আমি শুনেছি আর কি। তো ঘটনাটি একটা পুকুর কেন্দ্রিক ঘটনা আমাদের বাংলাদেশের বিভাগীয় শহর একটা আছে আর কি, মানে খুব রিনাউন্ড বিভাগীয় শহর, আমি জাস্ট নামটা বললে বুঝতে পারবেন, জি। কিন্তু নামটা বলতে চাচ্ছি না। তো বিভাগীয় শহরেই পাশেই বেশ বড় একটা পুকুরটা ছিল হলো উত্তর দক্ষিণ বরাবর, মানে পুকুরটা। তো এই পুকুরের দক্ষিণ পাশটাতে বেশ একটু ঘন মানে জংলা ছিল, জি। মানে জঙ্গল না জংলা, মানে বিভিন্ন গাছ টাছ এগুলো জংলা হয়ে গিয়েছিল ওখানে। তো দেখা যাচ্ছে যে মানুষ পারতপক্ষে পুকুরের ওই জংলা সাইডে যেত না, এমনি ভূতের ভয়টাই না, এমনিতে ওখানে ভয় পেত, ওখানে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে, এই জন্য মানুষ আসলে ওই সাইডটাতে যেত না। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে ওই পুকুরের চতুর্দিকে বেশ অনেকগুলো খেজুর গাছ ছিল। তো আমরা তো জানি নর্মালি ওই যে শীতকাল আসলে, শীতের মৌসুম আসলে